বিহার নির্বাচনে বিপুল পরাজয়ের পরে এই রাজ্যে নির্লজ্জ ও বেহায়া বামপন্থীরা একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে যে বিহারে সবচেয়ে বেশি ভোট নাকি পেয়েছে আরজেডি তথা মহাগঠবন্ধন এবং ভারতের ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার জন্য তারা নাকি সেখানে হেরেছে। গণিতের সামান্য জ্ঞান থাকলেও এমন কথা কেউ বলবে না। জনগণকে এইভাবে বিভ্রান্ত করার অপচেষ্টাকে ঠিক কি বলা যাবে, বদমাইশি নাকি মূর্খামি? ভোট অঙ্কের প্রকৃত ব্যাখ্যা নিয়ে আমাদের এই প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। যে কথা বলছিলাম, ভারত থেকে বামপন্থী দলগুলো ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাবার পরে তারা এখন বকলমে অন্য দলগুলিকে নিজেদের কূটবুদ্ধি বিক্রি করে দিন গুজরান করছে, যাকে ইংরেজিতে বলা হয় সার্ভাইভাল ফর এক্সিস্টেন্স। যেমন বাংলায় তারা করেছিল নো ভোট টু বিজেপি, সেরকম বিহার নিয়েও নানান গল্প কথা শোনাতে শোনাতে তারা এখন নেমে পড়েছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জনগণ কিন্তু আর বামপন্থীদের ফাঁদে পা দিচ্ছেন না। জনগণ যে বামেদের আজগুবি গল্পতে আর বোকা বনছেন না সেটা তারা বুঝিয়ে দিয়েছেন ভোট বাক্সে। এবার ভোটের অঙ্কের বিষয়টা একটু ব্যাখ্যায় আসা যাক। বিহারে এই নির্বাচনে এসআইআর করার পর মোট ভোটার ছিলেন 7,42,00,000। মোট ভোট পড়েছে সেখানে 67.13%, অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে ভোট পড়েছে প্রায় 4,99,00,000। এখন মুখ্য বড় পার্টিগুলির দলগত অবস্থানটা একবার দেখে নেওয়া যাক। আরজেডির ভোট 1,15,46,000, যা মোট ভোটের 23%। বিজেপির ভোট 1,81,000, অর্থাৎ মোট ভোটের 20.08%। জনতা দল ইউনাইটেডের ভোট 96,67,000, যা মোট ভোটের 19.25%। কংগ্রেসের ভোট 43,74,000, যা মোট ভোটের 8.71%। লোক জনশক্তি পার্টির ভোট 24,97,000, এটা মোট ভোটের 4.97%। সিপিআই এমএল এর ভোট 14,25,000, যা মোট ভোটের 2.85%। এবার এখানে বুঝতে হবে এই দলগুলি কিন্তু এককভাবে লড়াই করেনি। বিহারে লড়াই হয়েছে দুটি জোটের মধ্যে এবং ভোটেও জিতেছে এনডিএ জোট। সুতরাং এককভাবে একটা পার্টির ভোট নিয়ে আলোচনা করাটা নেহাতি মূর্খামি। এটা খুব স্বাভাবিক যে দল বেশি আসনে লড়াই করবে তার মোট ভোটের পরিমাণও বেশি হবে। এবার জোট অনুসারে একবার পরিস্থিতিটা দেখে নেওয়া যাক। এনডিএর তিনটি মুখ্য দল রয়েছে, বিজেপি, জনতা দল ইউনাইটেড এবং লোক জনশক্তি পার্টি। এদের তিনটে ভোট যদি আমরা যোগ করি, অর্থাৎ 1,81,000 যুক্ত 96,67,000 যুক্ত 24,97,000, তাহলে দাঁড়ায় 2,22,45,000 এবং শতাংশের হিসাবে এটা দাঁড়াচ্ছে 44.30%। একইভাবে মহাগঠবন্ধনের তিনটে মুখ্য দল রয়েছে, আরজেডি, কংগ্রেস এবং সিপিআই এমএল। এদের মোট ভোট কত না 1,15,46,000 যুক্ত 43,74,000 যুক্ত 14,25,000, অর্থাৎ মোট ভোট হচ্ছে 1,73,45,000 এবং শতাংশের হিসাবে এটা 34.56%। তার মানে দেখা গেল এনডিএ জোট মহাগঠবন্ধনের থেকে 10% ভোট বেশি পেয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র 99টা আসন পেয়েছিল এবং তাতেও তারা বিজয় উল্লাস করতে থাকে। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কংগ্রেস 99টা আসন 100টার মধ্যে পায়নি, পেয়েছে 543টার মধ্যে। এটা যেন কংগ্রেস কোনোভাবে ভুলে না যায়। একই যুক্তি বিহারের ক্ষেত্রেও প্রযোজ্য। আরজেডি লড়েছে 143টি আসনে আর বিজেপি লড়েছে 101টি আসনে। সুতরাং স্বাভাবিকভাবেই বেশি আসনে লড়লে মোট ভোট বেশি আসবে, এটা সহজ অঙ্ক। আর এখানেই বোঝা যাচ্ছে বামপন্থীদের বুদ্ধির দৌড়। এই বিকৃত বুদ্ধি আর হিসাবের খাতা নিয়ে তারা বাংলা চালিয়েছে 34 বছর। তাই কিভাবে বাংলা আশা করতে পারে শিল্প এবং উন্নয়ন? বিরক্ত হয়ে বাংলা থেকে পালিয়েছে মেধা এবং নিয়োগ, আর জনগণকে এইরকম ভুল বুঝিয়ে রাজ্যের 34 বছর সময় নষ্ট করেছে তারা। আর কংগ্রেসের পাপ্পুর তো পাত্তাই নেই, বেচারি অন্য নেতারা আবোল তাবোল বকে এখন খাবি খাচ্ছেন। অন্যদিকে আরজেডির অবস্থা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, জেল যাবার ভয়ে ঝগড়া লেগেছে ডাকাত দলে। যে পাচ্ছে পাত্তারি গুটিয়ে পালাচ্ছে। ফিরে আসি তাহলে আসল বিষয়। আচ্ছা, বামপন্থীর বা সেকুলারিস্টরা কি সত্যি অঙ্ক বোঝেন না, না ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করছেন? কি মনে হয় আপনাদের? জানান আমাদের কমেন্ট করে। আবার ভোটের আগে তারা হাওয়া তুললো দেশে নাকি ভোট চুরি হচ্ছে। এবার ভাবুন তো, যদি সত্যিই ভোট চুরি হয়ে থাকে তাহলে তার সমাধান কোথায়? সমাধান তো এসআইআর এর মাধ্যমেই হবে। এই প্রক্রিয়াতেই অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, মৃত ভোটারদের নাম মুছে যাবে, দুই জায়গায় থাকা ডুপ্লিকেট ভোটারদের নামও সরিয়ে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই এসআইআর এরও বিরোধিতা করছে তারা।
ভোট চুরি নিয়ে তারা সরব হচ্ছে, আবার তার সমাধানকেও তারা অস্বীকার করছে। আসলে এদের কাছে কোনো বাস্তব ইস্যু নেই। রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া হয়ে পড়েছে বলেই নিজেদের পুরনো মিথ্যাকে টিকিয়ে রাখতে নতুন মিথ্যা তাদের বাজারে আনতে হচ্ছে। নিজেরাই নিজেদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু এই টেকনোলজির যুগে দেশের মানুষ আর বোকা নেই। মোদি তার সময়ে জনগণকে করে দিয়েছেন শিক্ষিত, সচেতন এবং আশাবাদী। তাই এই বাম কংগ্রেসের ভাঁওতাবাজি, দ্বিচারিতা এবং বিভ্রান্তির রাজনীতি তাদের আর কেউ বিশ্বাস করছে না। কিন্তু 70 বছর ধরে তারা দেশকে খোকলা করার পরেও তাদের শেখার কোনো ইচ্ছা নেই। বিহারের ফেল ফর্মুলা নিয়েই তারা আবার কলকাতার রাস্তায় নেমেছে। লালু প্রসাদ যাদবের 1990 থেকে 2005 সালের ভয়ঙ্কর জঙ্গলরাজ বিহারবাসী ভুলে যায়নি। তাই জনগণ চায়নি সেই জঙ্গলরাজ আবার ফিরিয়ে আনতে, এবং ভোটের ফল তারই প্রতিফলন। রাষ্ট্রবাদ এবং উন্নয়নের রাজনীতির মোকাবিলা তারা কিভাবে করবে সেটাকে না ভেবে বাম সেকুলারিস্টরা পরাজয়ের পরেও অহংকার দেখাচ্ছে। তারাই নাকি বেশি ভোট পেয়েছে। এমন হাস্যকর দাবি শুনে ঘোড়াও হাসছে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।